পার্ট এক। দ্বিতীয়বারের মতো বাসর ঘরে সেজেগুজে বসে আছে সপ্তদর্শী কন্যা ইমা। এটা তার দ্বিতীয় বিবাহ। এবার কার সাথে তার বিয়ে হয়েছে সে এখনো জানে না, জানার প্রয়োজন বোধও করেনি। ডিভোর্সি হয়েও যে তার পুনরায় বিয়ে হবে সে তো এটা ভাবতেও পারেনি। বিয়ের সময় আশেপাশের মানুষের মুখে শুনেছিল কিসের নাকি এক সুদর্শন ছেলের সাথে তার বিয়ে হয়েছে। সে তো ভেবেছিল তার আবারও বিয়ে হলে কোনো এক বয়স্ক লোকের সাথে হবে হয়তো। কে জানে কোন বিপদে পড়ে এই সুদর্শন ছেলেটাকে তাকে বিয়ে করেছে। তবে বিয়ের সময় একটু ঝামেলা হওয়ার কথাও তার কানে এসেছিল। এ বাড়িতে আসার পর তাকে একটা মেয়ে এই রুমে একাকী বসিয়ে রেখে রুমের বড় আলো নিভিয়ে লাল রঙের একটা মৃদু আলো জ্বালিয়ে দিয়ে চলে গিয়েছিল। সেই তখন থেকে প্রায় ঘন্টাখানিক সময় পেরিয়ে গেছে আর কেউ আসেনি। ইমা চুপচাপ বিছানায় বসে নিজের অতীতের কথাই মনে করছিল। বাসর ঘরে বসে থেকে বাইরে অনেকের কোলাহল শুনতে পাচ্ছে। ইমা বুঝতে পারছে না কেন এত কোলাহল। তবে তখনই রুমের দরজা খুলে ঝড়ের গতিতে একটা ছেলে রুমে প্রবেশ করে। ইমা আর চোখে ছেলেটার পরনের ড্রেস দেখে বুঝতে পারে হয়তো এই ছেলেটাই তার নতুন স্বামী। না, প্রথমবারের মতো ভুল এবার সে আর করবে না। তার লোকটাকে তার দিকে আসতে দেখে সে তড়িঘড়ি করে নেমে পায়ে ধরে সালাম করতে যায়। তখনই গম্ভীর কণ্ঠে লোকটা বলে ওঠে, এই মেয়ে, সরো সামনে থেকে। কি করছো কি? হঠাৎ কথা শুনেই ইমা চমকে ওঠে, ভয়ে ভয়ে বলে, আন্নেরে সালাম করতে গেছিলাম। সরো এখান থেকে, দরকার নেই এসবের। ইমা উঠে দাঁড়িয়ে একটু পিছিয়ে যায়। তারপর ধীরে ধীরে নিজের পরনের শাড়িটা খুলে ফেলতে থাকে। শাড়িটাও বেশ পুরনো। তার মায়ের বিয়ের শাড়ি ছিল এটা। তার প্রথম বিয়েতে আগের জামাই একটা শাড়ি দিয়েছিল, কিন্তু এইবার তো কেউ দেয়নি। তাই তার মায়ের পুরনো শাড়িটা পরেই তাকে বিয়েতে বসতে হয়েছে। ইমা শাড়ির আঁচল ফেলে যখনই কুচি খুলতে যাবে তখনই তার স্বামী চেঁচিয়ে ওঠে, এই মেয়ে, কি করছো? বিয়ে হতে না হতেই আমাকে সিডিউস করতে এসেছো? অসভ্য মেয়ে কোথাকার! শাড়ির কুচিতেই ইমার হাত থমকে যায়। সিডিউস মানে সে জানে না, এই প্রথম এই শব্দটা শুনেছে। তবে তার আচরণে যে লোকটা বিরক্ত হয়েছে সেটা সে বুঝতে পেরেছে। ইমা মৃদু কণ্ঠে বলে, আন্নে তো একটু পরে টাইনা খুইল্লা ফেলাইবেন, তাই শাড়িখানা যাতে না ছিঁড়া ফেলেন তাই আমি খুইলা দিতেছি। ইমার কথায় লোকটা অন্যদিকে ফিরিয়ে বলে, স্টুপিড মেয়ে, তাড়াতাড়ি কাপড় পরো। আমার সামনে এসব অসভ্যতামি করতে আসলে একেবারে মেরে ফেলবো। আমি তোমার মতো অসভ্য চরিত্রের নই। ইমা পুনরায় শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। তারপর চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। মৃদু আলোয় দেখে লোকটা বিছানার এক পাশে গিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছে। ইমা কি করবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়েই থাকে। ওপাশে ফিরে রুদ্র বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। একটুর জন্যই কি সব কেলেঙ্কারি ঘটতে যাচ্ছিল। মেয়েটা পাগল নাকি? নিজে থেকেই তার সামনে নিজেকে উন্মুক্ত করতে যাচ্ছিল। যাক, সময় মতো থামাতে পেরেছে বলে রুদ্র এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেয়েটার আর কোনো সাড়া শব্দ না পেয়ে রুদ্র পিছু ফিরে তাকিয়ে দেখে ইমা এখনো দাঁড়িয়েই আছে। এটা দেখেই রুদ্রর মেজাজ খারাপ হয়ে যায়। সাথে সাথেই এক ধমক দিয়ে বলে, সমস্যা কি তোমার? এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি করু মোহন? মেয়েটার এমন কথা টোন শুনে রুদ্রর আরো মাথা খারাপ হয়ে যায়। রেগে উঠে বসে বলে, এই মেয়ে, ভালোভাবে কথা বলতে পারো না? আমার সামনে শুদ্ধভাবে কথা বলতে পারলে বলবে, নয়তো চুপ করে থাকবে। তোমার এসব গাইয়া কথা আমি শুনতে চাচ্ছি না। ইমা চুপচাপ দাঁড়িয়ে থাকে। এবার রুদ্র একটু শান্ত হয়ে বলে, এই মেয়ে, বসো এখানে। এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে না আমার সামনে। ইমা শাড়ি দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে নেয়। তারপর রুদ্রর কথা মতো চুপচাপ গিয়ে বিছানায় বসে। রুদ্র খেকিয়ে উঠে বলে, এই, দূরে সরে বসো, একদম কাছে আসবে না। ইমা ভয় পেয়ে মাঝে অনেকটা দূরত্ব রেখে বিছানা এক প্রান্তে গিয়ে বসে। এবার রুদ্র একটা শ্বাস ফেলে বলে, নাম কি? ইমা। ফুল নেম বলো। মার্শিয়া সুলতানা ইমা। কোন ক্লাসে পড়ো? পড়ি না। কোন পর্যন্ত পড়েছো? এসএসসি দিছিলাম। রেজাল্ট? জানি না। আমাদের বিয়েটা কিভাবে হয়েছে জানো? ইমা মাথা নাড়ায়, সে জানে না। রুদ্র এবার শান্ত স্বরে বলো, শোনো, আমি আগেই ভালোভাবে জানিয়ে দিচ্ছি, আমি এই বিয়েটা করতে চাইনি। তোমার মতো এক ডিভোর্সি মেয়েকে তো আরও নয়।
এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েটা করতে হয়েছে। সো আমার থেকে কোনো কিছু আশা করবে না তুমি, মনে থাকবে? ইমা মাথা নাড়ায়। রুদ্র ধমকে বলে, মুখে বলো, হুম, মনে থাকবো। সরো সামনে থেকে, আর ডিস্টার্ব করবে না আমায়। ইমা বিছানা থেকে উঠে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে, তবে এবার রুদ্র আর কিছুই বলে না। চুপচাপ নিজের মতো শুয়ে ঘুমিয়ে পড়ে। ইমার দিকে আর তাকিয়েও দেখে না। ইমার দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগছিল, তখনই বুঝতে পারে রুদ্র ঘুমিয়ে গিয়েছে। সে গিয়ে চুপচাপ সামনের দেয়ালে ঘেঁষে বসে পড়ে। না জানি বিছানায় গেলে যদি বকাবকি শুরু করে, সেজন্য বাকি রাত সে সেখানে বসেই কাটিয়ে দেয়। সকালে ফোনের শব্দে রুদ্রর ঘুম ভাঙে। ফোন রিসিভ করে কানে নিতেই বন্ধু সাজিদের কণ্ঠ শুনে, দোস্ত, তুই বিয়ে করে নিলি আর জানালি না? এটা একদমই ঠিক করিসনি। ঘুম ঘুম কণ্ঠে রুদ্র বলে, কে বিয়ে করেছে? সাজিদের পাশে থাকা হিমেল বলে, কিরে বেটা, নিজে বিয়ে করে নিজেই ভুলে গেলি? বউরে কই রাখছিস তুই? রুদ্রর ঘুম হালকা হতেই মনে পড়ে বিয়েটা তো তারই হয়েছে। মেয়েটার কথা মনে পড়তেই লাফিয়ে উঠে বসে। আশেপাশে তাকিয়ে একসময় দেখে মেয়েটা বারান্দার সাথের দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখেই বিরক্তিতে রুদ্র ভ্রু কুঁচকে যায়। থাকুক এভাবেই, ডাকবে না মেয়েটাকে। একটু ভালোভাবেই তাকিয়ে দেখে, না, মেয়েটা সুন্দরী আছে। রাতে তো হালকা আলোয় বোঝা যায়নি। এখন হঠাৎ দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে হঠাৎই মনে পড়ে মেয়েটা ডিভোর্সি। সে বুঝতে পারে না বাবা কেন এমন একটা মেয়ের সাথে তার বিয়ে দিল। নেহাত বিপদে পড়ে বিয়েটা করতে হয়েছে, নয়তো সে কখনোই রাজি হতো না। বন্ধুদের সাথে ফোনে কথা বলে রুদ্র সোজা উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হতেই রুমের দরজায় আওয়াজ আসে। রুদ্র আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথে তার ছোট বোন মেহের হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। বিছানায় তাকিয়ে নতুন বউকে না দেখে অবাক হয়। ভাবি কোথায় ভাইয়া? ভাবি কথাটা শুনেই রুদ্রর মেজাজ খারাপ হয়ে যায়। খেকিয়ে উঠে বলে, খুঁজে নেই, আর একদম ভাবি ভাবি করবি না আমার সামনে, অসহ্যকর। এবার মেহের আর কিছুই বলে না। ভাইয়ের ধমকে মন খারাপ করে আশেপাশে তাকাতেই একপাশে ইমাকে বসে থাকতে দেখে। মেহের চমকে উঠে দ্রুত তার কাছে যায়। আপু, আপু ওঠো। ভাবি বলে ডাকতে গিয়েও ভাইয়ের দিকে তাকিয়ে আপু বলেই ডাকতে থাকে। কয়েকবার ডাকার পর হঠাৎই ইমা ধরফরিয়ে উঠে বসে। সারা রাত শেষে ভোরের দিকে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল, তাই তো এত ডাকাডাকির পর ঘুম ভেঙেছে। ইমা অল্প চোখ মেলে সামনে তাকিয়ে শুধু মেহেরকেই দেখতে পায়। ততক্ষণে রুম রুদ্র রুম থেকে বিরক্তি নিয়ে বেরিয়ে গেছে। আপু ঠিক আছো তুমি? ইমা শুধু অল্প কথায় মাথা নাড়ায়। আমি তোমার ননদ হই, মেহের তাসনিম। চিনতে পেরেছো? ইমা আবারও মাথা নাড়ায়। মেহের ভাবে নতুন দেখে হয়তো লজ্জা পাচ্ছে, তাই আর বেশি কিছু জিজ্ঞাসা করে না। আচ্ছা ভাবি, যাও ফ্রেশ হয়ে আসো, আমি বাহিরেই আছি। তোমায় তৈরি করিয়ে নিচে নিয়ে যাব। মেহের ওয়াশরুম দেখিয়ে দিতেই ইমা ভিতরে ঢুকে। কিছুক্ষণ পর ভিজা শরীরে দরজা খুলতেই মেহের অবাক কণ্ঠে বলে, এ কি, তোমার এই অবস্থা কেন? গোসল করলে নাকি? ইমা দুদিকে মাথা নাড়িয়ে বলে, আসলে আমি ওই কল ঘুরাতেই পানি পইরা ভিজে গেছি। বুঝতে পারছি না আগে। মেহের হেসে ফেলে, বলে, তুমি একটু দাঁড়াও, আমি তো তোমার লাগেজটাই আনতে ভুলে গেছি, এখনই নিয়ে আসছি। বলে মেহের দৌড়ে রুম থেকে চলে যায়। আর ইমা সেখানেই ভিজা শরীরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভিজা শরীরে ঠান্ডা লেগে বেশ খারাপ লাগছে। তখনই হুট করে রুমে রুদ্র প্রবেশ করে। এসেই মেয়ের এমন অবস্থা দেখে অবাক হয়, সাথে প্রচন্ড রেগে যায়। ধমকে উঠে বলে, এই মেয়ে, সমস্যা কি? লজ্জা করে না তোমার? কি ভেবেছো তোমার এই রূপ দেখলেই আমি গলে যাব আর তোমার কাছে টেনে নিব? এতই পারলে আগের স্বামীকে বেঁধে রাখতে পারলে না কেন? স্টুপিড গাইয়া ভূত কোথাকার! সরো সামনে থেকে। ইমা এত অপমানেও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দুহাতে নিজেকে আগলে রাখে, কারণ ভিজে অবস্থায় এমন ঠান্ডা লাগছে। রুদ্র তাকে দেখে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে যায়। সে এসেছিল নিজের ফোনটা নেওয়ার জন্যই। ফোনটা নিয়েই সোজা রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র চলে যেতেই মিহির লাগেজ নিয়ে রুমে চলে আসে। লাগেজে ইমার কোনো ভালো ড্রেসও নেই। দুটো থ্রি পিস আছে শুধু, তাও বিভিন্ন জায়গায় সেলাই করা। সেখান থেকেই একটা নিয়ে ইমা পরে আসে।
থ্রি পিসের হাতা ছোট হওয়ায় তার হাতে থাকা কিছু কালচে দাগ মেহেরের চোখে পড়ে। সে এগিয়ে এসে সেখানে আঙুল ছুঁয়ে বলে, ব্যথা পেয়েছো কিভাবে? ইস, কালচে দাগ হয়ে গেছে। ইমা দ্রুত নিজেকে ডেকে নিতে চায়, মূলত দাগগুলো সে কাউকে দেখাতে চায়নি। অন্যমনস্ক থাকায় মেহেরের চোখে পড়েছে। ওর কৌতূহল দৃষ্টি দেখে ইমা মৃদু স্বরে হেসে বলে, পইড়া গেছিলাম, এখন ব্যথা নাই। মিহির একটু কাঁচুমাচু করে বলে, তুমি কি একটু সুন্দর করে কথা বলতে পারবে না? মা এমন কথা শুনলে রেগে যাবে। ইমা মাথা নিচু করে বলে, চেষ্টা করব। মেহের খুশি হয়ে যায়। তারপর ইমা ওড়নাটা ভালোভাবে মাথায় দিয়ে হাত ঢেকে মেহেরের সাথে নিচে নেমে আসে। সকাল প্রায় ৮টা, সবাই ব্রেকফাস্টের জন্য বসে আছে। ইমাকে আসতে দেখে তার শাশুড়ি মুখ বাঁকিয়ে বলে, বাহ, এতক্ষণে নতুন বউয়ের আসার সময় হলো বুঝি। ইমা ওনাকে সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে তাদের বিয়েতে শাশুড়ির কোনো মত ছিল না। সবার অমতে জোর করে শ্বশুর বিয়ে করিয়ে এনেছে। ওই লোকটাই বোধহয় একটু আদর করে তাকে। মেহের মেয়েটাও ভালোই আছে, এখনো তার সাথে খারাপ ব্যবহার করেনি। খাবার টেবিলে রুদ্র উপস্থিত ছিল, তবে তার সম্পূর্ণ মনোযোগ মোবাইলের মাঝে। আশেপাশে কারো দিকে তাকিয়ে দেখছে না। ঠিক তখনই তার শ্বশুর এসে সেখানে উপস্থিত হয়। সাথে সাথেই রুদ্র হাতের ফোন পাশে রেখে দেয়। দেখে মনে হচ্ছে বাবাকে ভয় পায় হয়তো। ইমার শ্বশুর রিয়াজুল হক একজন সরকারি চাকুরিজীবী, কিছুটা রাগী স্বভাবের মানুষ। তাই হয়তো সবাই ওনাকে ভয় পায়, কারণ শাশুড়িকেও শান্তভাবে বসে থাকতে দেখে। অথচ একটু আগেও তিনি রাগে বিরক্তিতে বিড়বিড় করছিলেন। তার শাশুড়ি সামিনা বেগম একজন গৃহিণী, ওনাদের 2 সন্তান। একমাত্র ছেলে মানে ইমার স্বামী আহনাব শাহরিয়ার রুদ্র এখনো পড়াশোনা করছে। বর্তমানে ভার্সিটির ৩য় বর্ষে পড়ছে। আর একমাত্র মেয়ে মেহের তাসনিম এইবার এসএসসি দিয়েছে মাত্র। রিয়াজুল হক ব্রেকফাস্টের জন্য এসে ইমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, ইমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। বলেই ইমাকে নিজের পাশের চেয়ারে বসান। এতক্ষণ যে সে দাঁড়িয়ে ছিল সেটা কারো চোখে পড়ল না। মেহের তো মায়ের ভয়ে কিছুই বলতে পারেনি। এমনিতে মা এই বিয়ে নিয়ে সন্তুষ্ট নন, সে কিছু বলতে নিলে উল্টো নিজে বকা খেত। রিয়াজুল হক খাবারের জন্য বসতেই মেইর এসে সবাইকে খাবার সার্ভ করে দেয়। ইমা লজ্জায় নাকি অন্য কারণে খেতে পারছে না, তবে প্রচন্ড ক্ষুধা পেটে তার। গত রাতে তাকে কেউ খেতে দেয়নি। গত দিন সকালে একটু পান্তা ভাত খেয়েছিল। এত পর থেকে না খেয়েই ছিল সারাদিন। পর এখন একটু খাবারের মুখ দেখলো। ইমা খাচ্ছে না কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে তো। শ্বশুরের কথা ইমা চমকে উঠে বলে, হুম, খাচ্ছি। রুদ্র একটু মাথা তুলে একবার তাকিয়ে পুনরায় চোখ উল্টে নিজের খাবারে মনোনিবেশ করে। খাওয়ার এক পর্যায়ে রিয়াজুল হক বলেন, রুদ্র ইমাকে আজ শপিং এ নিয়ে যাবে, ওর যা যা দরকার সব কিনে দিবে। ইমা সংকোচ নিয়ে বসে, বুঝতে পারে তার জামা কাপড়ের করুণ অবস্থা নিশ্চয় ওনার চোখে পড়েছে, তাই হয়তো এমন কথা বলছে। দুঃখিত, আমি পারবো না, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, ড্রাইভারকে নিয়ে পাঠিয়ে দাও। বলেই খাবার রেখে উঠে পড়ে। রুদ্রর এমন দায়সারা ভাব দেখে বাবা প্রচন্ড রেগে যায়। তোমার সাহস কি করে হয় আমার উপর কথা বলার? যা বলেছি আমি তাই করবে। এবার রুদ্র রেগে গিয়ে উত্তর দেয়, তোমার কথা এই গাইয়া মেয়েকে বিয়ে করেছি বলে বাকি সব কথা শুনতে হবে নাকি? পারবো না আমি। আর আম্মু, আমি আমার ফ্ল্যাটে চলে যাচ্ছি, আসবো না আর। বলেই উঠে চলে যায়। সামিনা বেগম ছেলের পিছন পিছন গিয়ে অনেকবার ডাকাডাকি করলেও সে শুনে না। সে আর পেছনে না তাকিয়ে সোজা নিজের বাইক নিয়ে চলে যায়। এতে সামিনা বেগম অনেক কষ্ট পান। তিনি স্বামীর সামনে এসে বলেন, কি শুরু করেছো তুমি? আমাদের কথার কি ওর কোনো দাম নেই তোমার কাছে? ছেলেটাকে একটু শান্তিতেও খেতেও দিলে না। কি চাচ্ছ তুমি? রিয়াজুল হক কোনো উত্তর দেন না। ওনার কথাকে অগ্রাহ্য করায় তিনি ইমার দিকে রাগী দৃষ্টি নিয়ে চলে যান। মেহরো মাকে মানাতে মায়ের পিছু পিছু যায়। এদিকে খাবারের প্লেটে ইমার হাত থমকে গেছে। খাবার আর গলা দিয়ে নামতে চাচ্ছে না। রিয়াজুল হক ওর মাথায় হাত দিয়ে বলে, কষ্ট পেও না মা, আমি আছি তো তোমার সাথে। অনেক তো কষ্ট করেছো, আর একটু করো। তোমায় পড়াশোনা করাবো আমি, দেখবে ততদিনে সব ঠিক হয়ে যাবে। তারপর তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে। ইমা মৃদু কণ্ঠে বলে, আমায় কেন নিয়ে আসলেন আঙ্কেল? আমি তো ওখানেই ভালো ছিলাম। শুধু শুধু এনে সংসারে অশান্তি সৃষ্টি করছেন। তাহলে শান্তি আনার দায়িত্বটা নিয়ে নাও।
তোমার শাশুড়ি এমনিতেও অনেক ভালো, ওকে না জানিয়ে ছেলের বিয়ে দিয়েছি বলে এভাবে রেগে আছে। একমাত্র ছেলে তো, একটু ভালোভাবে চললেই সামিনা তোমায় মেনে নিবে। ইমা শুধু হালকা মাথা নাড়ায়। তবে তার ভবিষ্যতের তো কোনো নিশ্চয়তা নেই। তার মতো ডিভোর্সি মেয়েকে কোন ভালো পরিবার মেনে নিবে? তাকে যে তারা মাথার গোঁজার মতো জায়গা দিয়েছে এটাই তো অনেক। অন্তত আঘাত তো আর কেউ করছে না। এটাই তো আর তার কাছে অনেক কিছু।